আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি সৈয়দা সাদিয়া বেনজির। ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান, তাই শুধু ঢাকা এবং বগুড়া নয়, যে কোনো জায়গা থেকেই তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার সফরউদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার জনসাধারণ ভোটারদের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। সেই প্রেক্ষিতে তার পক্ষ থেকে আমি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই মুহূর্তে আমি এই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করলাম। এর আগে জাসেসের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। বগুড়ার পর ঢাকায় তারেক রহমানের মনোনয়ন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা যৌক্তিক। যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তো উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ মুজিবের আমলে বাংলাদেশে ইসলামের কথা বলা যেত না। বিএনপি ক্ষমতায় গেলে এমন কোনো আইন করবে না যাতে ইসলামের কোনো ক্ষতি হয়। অনেকেই আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সঙ্গে মত বিনিময়ে তিনি দেশ নিয়ে পরিকল্পনার কথা আলোচনা করেন ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়ে। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শামীম চৌধুরীর রিপোর্ট। দেশে ফেরার 3 দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ছাড়েন তারেক রহমান। দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমনে দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। এখন কাছাকাছি পাচ্ছে, এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফরের কথা জানান তারেক রহমান। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় অনেকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আগামী নির্বাচন পরিচালনা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অফিস করবে বলেও জানান বিএনপি নেতারা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে এ তথ্য জানায় এসি। এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপির সঙ্গে জামায়াতের জোটের বিষয়টি দলীয় সিদ্ধান্ত, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না। এ সময় প্রার্থীদের মনোনয়নপত্রে সন্তানদের আয় করের হিসাব দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়টি কমিশনকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন আসনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কর্মসূচি। 29 ডিসেম্বর সোমবার বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা প্রার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশব্যাপী চলছে ভোট উৎসব। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় নেতাকর্মীরা। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ। শরীয়তপুরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুর 3 আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা বিভাগীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ রবিউল আলম রবি, সানজিদা ইসলাম তুলি, ইশরাক হোসেন এবং ফুটবলার আমিনুল হক সহ অনেকেই। এছাড়াও নড়াইল 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। পটুয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এছাড়াও ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশালের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতারা। সুলাইমান কবির, RTV। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে এলডিপি ও এনসিপি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একথা জানান। বলেন, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেওয়া যাচ্ছে না। সে সময় এনসিপি ছাড়া বাকি 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলেও জানান জামায়াত আমির। নতুন এ জোটের আসন বন্টন এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। আপনারা জানেন, এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক
সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে এমন বিভ্রান্তিকর আখ্যান ছড়ানো থেকে বিরত থাকার জন্য ভারতের বিভিন্ন মহলের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিনে ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের প্রতি সংঘটিত সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মূল শুটার ভারতে পালিয়েছে। 16 দিন পর সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানালো পুলিশ। তাকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বলেও ধারণা পুলিশের। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত বলছে সংস্থাটির। এদিকে হাদি হত্যার মাস্টারমাইন্ড সহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। দীপ্ত চন্দ্রপালকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধের পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। মূল শুটার ফয়সাল করিম মাসুদ ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও তার বাবা মা সহ এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট আদালতে দাখিল করা হবে। মূল শুটার ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলবো। জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। এদিকে শাহবাগে অবস্থান নিয়ে ওসমান হাদির মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছেন সংগঠনটির নেতারা। এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। এআর বাদল, RTV, ঢাকা। আগামী 7 জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার তদন্তের চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সচিবালয়ে নিজ কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা হাদি হত্যার বিচার বানচালে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তদন্তের অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে এই হত্যার বিচার হবে বলে আশা করেন তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং অর্থ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে দ্বিতীয় পর্যায়ে ডেভিল হান্ট শুরুর পর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযোগে প্রায় 10,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 3টায় রংপুর নগরীর হাদি চত্বরে অবস্থান নিয়ে
বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। এ সময় হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে ইনকিলাব মঞ্চ। একই দাবিতে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন সড়কে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এছাড়াও হাদি হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ, গাজীপুরের টঙ্গী সহ বিভিন্ন জেলাতেও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। হাদি ভাই হত্যার বিগত 14-15 দিন পার হয়ে গেছে, তারপরেও ইন্টারিম কোনো ব্যবস্থা নিচ্ছে না। দুজনকে ভারতে আটক করা হয়েছে। আমরা চাই যে তাদেরকে দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হোক। আমরা মূলত চাই যে সুষ্ঠুভাবে তদন্ত হয়ে এর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা এবং এর বিচার নিশ্চিত করা। বরিশালে এখানে সর্বসাধারণ সর্বজনতাই আছে, এখানে স্পেসিফিকলি এখানে আসছে আমরা হাদি ভাইয়ের বিচারের দাবিতে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তার স্থলাভিষিক্ত হন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। শপথ গ্রহণের লক্ষ্যে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধান বিচারপতিকে এ শপথ বাক্য পাঠ করান। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। তার বাবা প্রয়াত এফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি গ্রহণের পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন। ১৯৮৫ সালে জর্জ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জুবায়ের রহমান চৌধুরী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলছে এই সাক্ষ্য। এছাড়া এ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি এবং ময়মনসিংহের আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার ১২ জনকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রশাসনের নাকের ডগায় চলছে কুমিল্লার গোমতী নদীর মাটি লুট। নদীর দেবিদ্বার উপজেলা অংশের ১০ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে মাটি লুটের সঙ্গে জড়িত স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। অভিযান চালিয়েও তাদেরকে দমন করতে পারছে না প্রশাসন। দিনে কড়াকড়ি থাকায় রাতের অন্ধকারকে বেছে নিচ্ছে মাটি খেকোরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর ১০ কিলোমিটারের ২০টি পয়েন্ট থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব শুরু করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এতে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। মাটি নেয়ার কাজে নিয়োজিত কয়েক শত ট্রাক্টরের কারণে ভেঙে যাচ্ছে স্থানীয় সড়ক। রাতের আধারে মাটি যাচ্ছে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিভিন্ন ইটভাটায়। দেখেন কৃষক ক্ষেত লাগাই রাখছে, তারপরে রাতে ও কৃষকের ক্ষেতের মাটি শুদ্ধ নিয়ে যেতেছে, মানে ধান লাগানো সকালে। আগে গুমতি নদীর চরে মাটি কাটতো, এখন ফসলের জমি সকালে মাটি তুলে নিয়ে যাচ্ছে। এইগুলি এক ধরনের চক্র সিন্ডিকেট আছে,
ওরা এটা প্রশাসনকে ম্যানেজ করে এই কাজগুলি করতেছে। এলাকার ফসলের জমি নষ্ট হইতেছে, বাধা দিলেও বাধা শুনতেছে না। মালিকটা সামনের ফিউজখানের পুঁতে আরো লোক আছে 10-12 জন মিলে গুমতির বেরিবারের ভিতর থেকে মাটিগুলা কাটতো, এখন তারা আমাদের এলাকার ফসলের জমি নষ্ট করে তারা মাটি কাটতেছে, এখানে রাস্তার ক্ষতি হতেছে। নদীর বেড়িবাঁধ রক্ষা করা মনে হয় না এলাকাবাসীর পক্ষে সম্ভব হবে। মাটি লুটের কর্মযজ্ঞ নির্বিঘ্নে চললেও নীরব ভূমিকায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাটি কাটা বন্ধে তেমন তৎপরতা নেই উপজেলা প্রশাসনেরও। আবার একটা অভিযান পরিচালনা করে এবং একটি ট্রাক জব্দ করেছি। আশা করতেছি আমরা এই বিষয়ে ভবিষ্যতে আরো জোরালো অভিযান আমরা করব আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে। গোমতী নদীর মাটি লুট কাণ্ড নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি প্রশাসনের, থামেনি প্রভাবশালীরাও। এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে নদী ভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। এদিকে দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধ ও সেতু নির্মাণে খুলনার মানচিত্র থেকে হারাতে বসেছে অসংখ্য নদী। যেগুলো টিকে আছে সেগুলো ঢুকছে নাব্য সংকটে। এতে একদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে বন্ধ হচ্ছে অনেক নৌরুটও। খুলনা প্রতিনিধি SM মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের বিভাগীয় শহর খুলনা বৃহত্তর উপকূলীয় অঞ্চল দ্বারা বেষ্টিত। জেলার রূপসা, ডুমুরিয়া, কয়রা, দাকব সহ 9 উপজেলার উপর দিয়ে বয়ে গেছে 37টি নদ নদী। তবে উৎসমুখে বাঁধ, প্রভাবশালীদের দখল আর কলকারখানার বর্জ্য সহ নানা কারণে এসব নদীর 80% এখন অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় যেসব নদীতে চলতো বড় বড় নৌযান, সেগুলোতে এখন ডিঙি নৌকাও চলা কঠিন। অনেক নদী আবার পরিণত হয়েছে মৃতপ্রায় খালে। এতে জেলেদের কমেছে কর্মসংস্থান, শুকনা মৌসুমে ফসল চাষে পাওয়া যায় না পানি, আবার বর্ষা মৌসুমে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। বিল ডাকাতিয়া সহ আশপাশে যে বিলগুলো আছে সবই পানির তলে। সরকার বাজেট দিচ্ছে, এই কন্ট্রাক্টর পকেট বাড়ি করতেছে। সম্প্রতি প্রায় 4 কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়া শালতা নদীর 1.3 কিলোমিটার খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে কাজ নিয়ে নানা অভিযোগ তোলেন এলাকাবাসী। কন্ট্রাক্টর বা পানি উন্নয়ন বোর্ড এরা যে কাজটা করতেছে তো ফিরে ডবল আবার টাকা লাগবে। পানি হলে কিংবা বর্ষা হলে ধুয়ে সেই গেটের মুখেই পড়তেছে। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কিছু নদী খনন ও দখলমুক্ত করা সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বিল ডাকাতিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে জলাবদ্ধতা নিরসনের জন্য 48 কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্প আছে নদী এবং অবৈধ ইস্তেমা দখলমুক্ত আর কি, এটা শালতা 9 কিলোমিটার, ওটা ডিপিবি পাস হয়েছে, আমরা টেন্ডার করেছি, তো আজকে কাজ শুরু হবে। নদী রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV। রাজধানীর মোহাম্মদপুরে বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রি ও হাইকোয়ের নতুন সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ইলেকট্রোমার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নওয়াজ প্রধান অতিথি হিসেবে এই ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা। এই ডিসপ্লে সেন্টারে গ্রাহকরা এক ছাদের নিচে কনকা টিভি ও ফ্রিজ, গ্রি এসি এবং হাইকো ব্র্যান্ডের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পাবেন। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের পাশাপাশি সহজ কিস্তি সুবিধার কথাও জানান আয়োজকরা। উদ্যোক্তারা বলছেন, উন্নত মান ও বিক্রয় সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই তাদের লক্ষ্য। প্রবাসী আয়ে ভর করে বছরের রিজার্ভ বেড়েছে $7.8 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীদের পাঠানো টাকার কারণে ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে এক বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 780 কোটি বা $7.8 বিলিয়ন বেড়েছে। 2024 সালের 31 ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল প্রায় $24.9 বিলিয়ন। চলতি বছরের 24 ডিসেম্বর তা $32.7 বিলিয়ন পৌঁছেছে। চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 23 ডিসেম্বর পর্যন্ত সময়ে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় 16.5%। গত 2024-25 অর্থ বছরের একই সময়ে দেশে $13.37 বিলিয়ন রেমিটেন্স এলেও চলতি 2025-26 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $15.57 বিলিয়ন। অন্যদিকে 2024 সালের তুলনায় রফতানি আয়ও এখনও ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় রয়েছে।
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।